যদি অতিবৃষ্টির কারণে আপনার বাড়িঘরে কোনো রকম ক্ষতি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা যে ফর্ম ফিল আপ আপনাদের দেখাবো সেই ফর্মটি ফিল আপ করে জমা করলে কিন্তু আপনি সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ পেয়ে যাবেন। অর্থাৎ বৃষ্টির কারণে যদি আপনার বাড়িঘর ভেঙে যায় বা বাড়িঘরে কোনো রকম ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফর্মটি ফিল আপ করে জমা করলে তার ক্ষতিপূরণ পেয়ে যাবেন। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কে ক্লিক করলে পরে কিন্তু আপনারা এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তো যদি আপনি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা হন সেক্ষেত্রে এই ফর্মটি দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনি অন্য কোনো জেলার বাসিন্দা হন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই জেলার ফর্মের লিঙ্কটা প্রোভাইড করার জন্য। তো আপনি যদি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফর্ম দিয়ে আবেদন করতে পারবেন। তো প্রথমে এখানে দেখুন প্রতি মাননীয় জেলা শাসক মহাশয় পশ্চিম মেদিনীপুর, তো এটা কিন্তু পশ্চিম মেদিনীপুরের ফর্ম, বাকি প্রত্যেক জেলায় কিন্তু ফর্ম আছে। যদি আপনার দরকার হয় সেক্ষেত্রে বলবেন, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো ফর্মের, আপনি সেই ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তো এখানে তারিখ, তো এখানে যে তারিখে আপনি আবেদন করবেন অর্থাৎ এই ফর্মটি যে তারিখে আপনি জমা করবেন সেই তারিখটা কিন্তু এখানে বসাতে হবে। বসানোর পর এখানে দেখুন বিষয় কী আছে, এখানে বিষয় কী আছে, অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত গৃহ পুনর্নির্মাণ করার জন্য অনুদান পাওয়ার আবেদন। অর্থাৎ বৃষ্টিতে বা বন্যায় যদি আপনার বাড়িঘর কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষতিপূরণের জন্য আবেদনপত্র এইটা, ঠিক আছে। তো এখানে মহাশয় গত 27/7/2021 তারিখ হইতে, অর্থাৎ 27 তারিখের পর থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য, ঠিক আছে। তো এখানে গত 27/7/2021 তারিখ হইতে অতিবৃষ্টির কারণে আমার বসতবাড়িটি পূর্ণ এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়। আর্থিক অক্ষমতার কারণে আমার পক্ষে বসতবাড়িটি পুনর্নির্মাণ করা সম্ভব নয়। অবস্থায় আমার বিনীত নিবেদন, বসতবাড়িটি পুনর্নির্মাণের জন্য আমাকে সরকারি অনুদান দেওয়া হোক। অর্থাৎ অনুদান পাওয়ার কিন্তু ফর্ম এটা, যদি আপনি কোনোরকমভাবে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আপনার বর্ষার কারণে সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটি জমা করলেই আপনি অনুদান পেয়ে যাবেন। তো এখানে তারপর চলে আসছে ইতি, অর্থাৎ যিনি আবেদন করেছেন তার নামটা এখানে লিখবেন। যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার নামটা এখানে লিখবেন। লেখার পর দেখুন এখানে কী আছে, আমার আবেদনপত্র, ঠিক আছে। তো প্রথমে মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটা বর্তমান খোলা আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন এখানে। দেওয়ার পর আপনার লিঙ্গ, অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি পুরুষ না মহিলা। যদি আপনি পুরুষ হন সেক্ষেত্রে পুরুষ লিখবেন, যদি আপনি মহিলা হন সেক্ষেত্রে মহিলা লিখবেন। তারপর স্থানীয় থানা, অর্থাৎ আপনি কোন থানার অন্তর্গত থাকেন সেই থানার নামটি লিখবেন। লেখার পর গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে আপনি থাকেন, আপনার যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এখানে। লেখার পর জাতি, অর্থাৎ আপনি কোন জাতিতে পড়ছেন সেই জাতি লিখবেন এখানে। লেখার পর পরিচয়পত্রের প্রমাণ, অর্থাৎ ভোটার কার্ড না আধার কার্ড। যদি আপনি ভোটার কার্ড দিতে চান সেক্ষেত্রে ভোটার কার্ডের উপর টিক করবেন। যদি আপনি আধার কার্ড দেন সেক্ষেত্রে আধার কার্ডের উপর টিক করবেন। টিক করে এখানে ভোটার কার্ড বা আধার কার্ড লিখে দেবেন। লিখে দেওয়ার পর পরিচয়পত্রের নাম্বার, অর্থাৎ যদি আপনি ভোটার কার্ড দেন সেক্ষেত্রে ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। যদি আপনি আধার কার্ড দেন সেক্ষেত্রে আধার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। তারপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যিনি আবেদন করছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এখানে দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন এখানে। লেখার পর আইএফএস কোড, অর্থাৎ ব্যাঙ্কের আইএফএস কোড নাম্বারটা লিখবেন। তো এবার আরেকটা কথা বললাম কি, অনেক ব্যাংকের আইএফএস কোড নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে নতুন যে আইএফএস কোড নাম্বার সেটা কিন্তু দেবেন, নাহলে কিন্তু টাকা আপনারা পাবেন না, ঠিক আছে। যদি ভুল আইএফএস কোড নাম্বার দেন সেক্ষেত্রে কিন্তু টাকা আপনারা পাবেন না, সেক্ষেত্রে নতুন যে আইএফএস কোড সেটা কিন্তু ইউজ করবেন। তো তারপর এখানে দেখুন আপনি কি আগে নাম নথিভুক্ত করেছিলেন, যদি এই প্রকল্পের জন্য আপনি আগে নাম নথিভুক্ত করে থাকেন তাহলে এখানে ইয়েসে টিক করবেন। যদি আপনি না করে থাকেন সেক্ষেত্রে নাতে টিক করবেন, ঠিক আছে। তো পরিবারের অন্য কেউ এর জন্য নাম নথিভুক্ত করেছিলেন নাকি, যদি আপনার পরিবারের অন্য কেউ, অন্য কোনো সদস্য এই প্রকল্পের জন্য আবেদন করে থাকে সেক্ষেত্রে আপনি হ্যাঁতে টিক করবেন অথবা নাতে টিক করবেন। টিক করার পর মোট নিজ জমির পরিমাণ, অর্থাৎ যে বাড়িতে আপনি বসবাস করছেন সেই বাড়ির টোটাল আয়তন কত সেটা আপনি কাঠা হিসেবে দিতে পারেন বা একর হিসেবে কিন্তু দিতে পারেন। তো তারপর এখানে আপনার নাম ব্যাংকের পাসবই অনুসারে, অর্থাৎ ব্যাংকের পাসবইয়ে আপনার যে নামটি আছে সেই নামটি কিন্তু এখানে লিখতে হবে। লেখার পর পিতা অথবা স্বামীর নাম, অর্থাৎ যিনি আবেদন করছেন তার পিতা অথবা স্বামীর নাম। যদি পিতার নাম দেন সেক্ষেত্রে পিতাতে টিক করবেন, যদি স্বামীর নাম দেন সেক্ষেত্রে স্বামীর ওপর টিক করে পিতা অথবা স্বামীর নাম এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ব্লক বা মিউনিসিপ্যালিটি, যদি আপনি গ্রামে বসবাস করেন সেক্ষেত্রে ব্লকের নাম লিখবেন। যদি আপনি পৌরসভা এলাকা অর্থাৎ শহরতলীয় এলাকায় বসবাস করেন সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটির নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর গ্রামের নাম, তো গ্রামের নামটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর সাংসদের নাম্বার, তো সাংসদের নাম্বারটা লিখে দেবেন এখানে। লিখে দেওয়ার পর বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, যদি আপনার বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনি হ্যাঁতে টিক করবেন। যদি আপনার বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, অর্থাৎ ঘরটা ভেঙে গেছে কিছুটা, সেক্ষেত্রে আপনি নাতে টিক করবেন। অর্থাৎ এখানে কিন্তু বাড়ির ডিটেলসে চাইছে, যদি আপনার বাড়ি বন্যার কারণে বা বৃষ্টির কারণে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ভেঙে যায় সেক্ষেত্রে হ্যাঁতে টিক করবেন। যদি আংশিক কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে নাতে টিক করবেন। টিক করার পর যদি আপনার কাছে জব কার্ড থাকে সেক্ষেত্রে জব কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে ব্যাংকের নাম, অর্থাৎ কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম লিখবেন। স্টেট ব্যাংক হোক, গ্রামীণ ব্যাংক হোক, আইসিআইসিআই ব্যাংক হোক, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা লিখবেন।
লেখার পর ব্যাংকের ব্রাঞ্চের নাম, ঠিক আছে। তো আপনার ব্যাংকটা কোন ব্রাঞ্চে অবস্থিত সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন। লেখার পর নথিভুক্ত করার তারিখ, অর্থাৎ যে তারিখে আপনি ফর্মটা জমা করবেন সেই তারিখটা কিন্তু ডিটেলস এখানে লিখতে হবে। লেখার পর শেষ নথিভুক্ত করার কারণ, অর্থাৎ আপনি যে আবেদন করছেন সেই আবেদন হেতু আপনার কী কী ক্ষতি হয়েছে তার কারণটা কিন্তু এখানে লিখতে হবে। তো তারপর এখানে বার্ষিক আয়, অর্থাৎ যিনি আবেদন করছে তার বার্ষিক আয়টা কত আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম সার্টিফিকেট লাগবে। আপনি পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট তুলে নেবেন এবং এখানে আপনার বার্ষিক আয় কত আছে সেটা কিন্তু লিখে দেবেন। তো এইভাবে কিন্তু আপনার ফর্মটা পূরণ করে যাবতীয় ডকুমেন্ট দিয়ে স্থানীয় পঞ্চায়েতে বা বিডিও অফিসে ফর্মটি জমা করলেই কিন্তু, যদি আপনার বৃষ্টির কারণে বা বন্যার কারণে আপনার ঘরের বা বসত বাড়ির কোনো রকম ক্ষতি হয়ে থাকে সেই ক্ষতিপূরণ কিন্তু আপনি সরকারের কাছ থেকে পেয়ে যাবেন। তো আশা করছি সমস্ত বিস্তারিত বোঝাতে পেরেছি যে ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় জমা করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।